আচ্ছা, তো আমরা যে আর্টিকেলটা দেখতে পাচ্ছি এটা ডেইলি স্টারের ফ্রডিউল্যান্ট প্র্যাকটিসেস। আচ্ছা, ফ্রডিউল্যান্ট প্র্যাকটিস মানে কি দেখি, আমাকে কেউ একজন বলেন তো ফ্রডিউল্যান্ট প্র্যাকটিস মানে কি। আমাকে প্লিজ কেউ আমাকে একটু বলেন ফ্রডিউল্যান্ট প্র্যাকটিস মানে কি। ফ্রডিউল্যান্ট শব্দের অর্থ কি? প্রতারণাপূর্ণ, ঠিক আছে, ফ্রডিউল্যান্ট শব্দের অর্থ হচ্ছে প্রতারণাপূর্ণ। আচ্ছা, আর প্র্যাকটিসেস মানে কি? প্রতারণাপূর্ণ কাজ, ঠিক আছে, বা অ্যাক্টিভিটিস অথবা অভ্যাস, হ্যাঁ, বা কার্যাবলী, আমরা যে কোনো কিছু বলতে পারি। আচ্ছা, কোথায় ইন ই কমার্স? ই কমার্স মানে কি? আমরা জানি ই কমার্স হচ্ছে, ই কমার্সের বাংলা ই কমার্সে ধরা হয়, হ্যাঁ, ইলেকট্রনিক কমার্স আর কি। ক্যানট বি টলারেটেড মানে সহ্য করার মতো নয়। তো দেখেন এখানে প্যাসিভ ভয়েস করা হয়েছে, ক্যানট বি টলারেটেড মানে সহ্য সীমা করা যাচ্ছে না বা সহ্য করা যাচ্ছে না। তাহলে আমরা এই পুরো যে হেডলাইনটা আছে, তো এই হেডলাইনটা যদি আমরা অর্থ করি তাহলে আমরা অর্থটা কিভাবে করব? যে ই কমার্সে প্রতারণাপূর্ণ কাজ সহ্য করার মতো নয়, ঠিক আছে, ই কমার্সে প্রতারণাপূর্ণ কাজ বা কার্যাবলী সহ্য করার মতো নয়। তো আমরা এভাবে করতে পারি, পলিসি টু প্রোটেক্ট কাস্টমার্স ভেন্ডার্স মাস্ট বি ইন্ট্রোডিউসড। তাহলে অবশ্যই কি করতে হবে? মাস্ট বি ইন্ট্রোডিউস মানে সূচনা করতে হবে। ভেন্ডর্স এবং কাস্টমার্স মানে হচ্ছে কি ক্রেতা, এবং ভেন্ডর্স মানে বিক্রেতা, ঠিক আছে। পলিসি টু প্রোটেক্ট মানে প্রোটেক্ট করতে আমাদের যে পলিসি, সেই পলিসি বা নীতি নির্ধারণ সেগুলোকে আমাদের কি করতে হবে? তৈরি করতে হবে। কি করার জন্য? টু প্রোটেক্ট কাস্টমার্স ভেন্ডর্স, বিক্রেতা এবং ক্রেতাদেরকে রক্ষা করার জন্য, ঠিক আছে। এবং এই জিনিসটা দেখেন, এই পলিসি মাস্ট বি ইন্ট্রোডিউসড, অবশ্যই কি করতে হবে? পলিসিটা শুরু করতে হবে। তাহলে আমরা এটাকে বলছি হেডলাইন বা টাইটেল, আর নিচে যেটা থাকে এটাকে আমরা বলি সাব টাইটেল। তাহলে সাব টাইটেলের এখানের মধ্যে আমার সাবজেক্টটা কি? আমার সাবজেক্ট হচ্ছে এখানে পলিসি, ঠিক আছে। তো আমরা যদি একটু লিখি, আজকে একটু জয়েন করবেন প্লিজ, যারা যারা জয়েন করবেন সবাইকে আমি আহ্বান করবো একটু জয়েন করার জন্য আজকে, যেহেতু আজকে শেষ ক্লাস, তো আজকে আমরা মোটামুটি একটা সামারি করে ফেলবো। আচ্ছা, আমরা নিচে সেন্টেন্সে পলিসির কথা বলা হচ্ছে, তাহলে পলিসি মাস্ট বি ইন্ট্রোডিউস। এখানে বলা হয়েছে পলিসিটা কি হবে? মাস্ট বি ইন্ট্রোডিউস। তাহলে আমার এই যে মাস্ট বি ইন্ট্রোডিউসটা আছে, এই যে ভার্বটা আছে, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে পলিসি। কেমন? এই যে দেখতে পাচ্ছেন আমাদের এইটা পলিসি, হ্যাঁ, এই পলিসিটাই হচ্ছে আমার সাবজেক্ট। এবং সাবজেক্টের পরে আমরা ছোট্ট করে আরেকটা ইনফিনিটিভ যোগ করেছি, সেটা হচ্ছে প্রোটেক্ট। তাহলে পলিসি টু প্রোটেক্ট, এই পুরোটাই কিন্তু এখন সাবজেক্ট হয়ে গেছে, পুরোটাই এখন এখানে সাবজেক্ট, এবং এই পুরোটাই সাবজেক্ট, আর আমাদের ভার্বটা কি? মাস্ট বি ইন্ট্রোডিউসড। তাহলে কি করতে হবে? অবশ্যই আমাদের এটা চালু করতে হবে বা সূচনা করতে হবে। হ্যাঁ, তো পলিসি টু প্রোটেক্ট মাস্ট বি ইন্ট্রোডিউসড। আচ্ছা, তো এভাবে আমরা চাইলে এটাকে লিখতে পারি ফ্রডিউল্যান্ট। আচ্ছা, যাই হোক, তো আমরা পরবর্তীতে আমাদের যে আর্টিকেলটা আছে বা আমাদের আছে সেই লেখাটা একটু করার চেষ্টা করব। যেমন ধরেন আমাদের এখানে এই যে আমরা একটা দেখতে পাচ্ছি, আমাদের একটা বিশাল আর্টিকেল আছে, প্যারা আছে, এবং এরপরে আরো একটা প্যারা আছে। এই প্যারাগুলোকে আমরা ভেঙে ভেঙে প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করার জন্য আমি আপনাদের জন্য কিছুক্ষণ আগে এখান থেকে আমি সবগুলো নিয়ে আমি আলাদা একটা ফাইলে রেখেছি। সেই ফাইলটা আমরা দেখি, ওপেন করি, এখানে আছে কিনা দেখি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকের শেষ ক্লাস, যে ওয়েলকাম স্ট্রাকচার গুলো দেখাবো আমাদের। সুন্দর করে দেখেন, অ্যাগ্রি উইথ দ্য অপিনিয়ন অফ এক্সপার্ট। তাহলে আমরা ওই আর্টিকেল আমরা ড্র করেছি, ওই আর্টিকেলটা আমরা ওখান থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে এটাকে আমরা অ্যানালাইসিস করবো এখন। এখানে আমাদের সাবজেক্ট কি? উই, ঠিক আছে, উই অ্যাগ্রি মানে হচ্ছে কি আমরা একমত পোষণ করি আর কি। অ্যাগ্রি কিসের সাথে? উইথ দ্য অপিনিয়ন অফ এক্সপার্টস। এক্সপার্টস মানে গবেষকদের বা পণ্ডিতদের মতামতের সাথে আমরা একমত। আচ্ছা, এখানে আমাদের জিনিসটা হচ্ছে কি, দ্যাট দেয়ার নিডস টু বি সাউন্ড অ্যান্ড অর্গানাইজড পলিসি। এখানে একটা বিষয় লক্ষণীয় যে উই এগ্রি উইথ দ্য অপিনিয়ন অফ এক্সপার্টস, এই কথাটা এখানে আছে। এরপরে একটা এখানে একটা মিসিং হয়েছে মনে হয়, একটা ভার্চুয়াল ডিসকাশন, এই জিনিসটা একটু মিসিং হয়েছে।
আচ্ছা, at a virtual discussions on building a sustainable ecosystem for e-commerce, এই কথাটা বলার পর organized by the ঢাকা চেম্বার, তাহলে organized by the ঢাকা চেম্বার এই জিনিসটা আমরা অ্যাড করে দেব, ঠিক আছে। তো আমরা প্রথমে আসি উই এগ্রি উইথ দ্য অপিনিয়ন অফ এক্সপার্টস, এটা বলার পরে আমরা কিভাবে পরবর্তীগুলো একটু অ্যানালাইজ করার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমাদের এই যে হাইফেন দিয়ে এখানে কি দেওয়া হয়েছে, অ্যাড দেওয়া হয়েছে, অ্যাট এ ভার্চুয়াল ডিসকাশন। তাহলে আমরা পণ্ডিতদের মতামতের সাথে একমত বা বিশেষজ্ঞের মতামতের সাথে একমত একমত এই বিশাল এই বিশাল আমাদের যে বিষয়ে মতামত সেটা আমাদের ওখানে উপস্থাপন করা হচ্ছে। তাহলে আমরা কোন বিষয়ে মতামত পোষণ করছি এবং সেটার একটা স্থান কাল পাত্র অর্থাৎ আমরা একটু মডিফায়ার এখানে অ্যাড হয়েছে। আমরা যে এক্সপার্টসরা যে অপিনিয়ন দিয়েছে সেই অপিনিয়নটা কোথায় দিয়েছে, এট এ ভার্চুয়াল ডিসকাশন, মানে একটি অনলাইনে ভার্চুয়াল আলোচনায়, ঠিক আছে। ডিসকাশন, ভার্চুয়াল ডিসকাশন অন কিসের উপর, এরপর বলা হচ্ছে বিল্ডিং এ সাস্টেনেবল, সাস্টেনেবল মানে কি, সাস্টেনেবল ইকোসিস্টেম, এটা ইকোসিস্টেম। তাহলে একটি টেকসই ইকোসিস্টেম বিল্ডিং করার জন্য বা নির্মাণ করার জন্য একটা আলোচনা হয়েছিল, ভার্চুয়াল ডিসকাশন হয়েছিল, হ্যাঁ, অনলাইনে আলোচনা হয়েছিল। সেই আলোচনায় এক্সপার্টসরা যে মতবাদ দিয়েছে সেই মতামতের সাথে আমরা একমত, ঠিক আছে। এবং এই বিশেষ করে এই ইকোসিস্টেমটা কিসের জন্য, এরপর বলা হচ্ছে আমাদের ফর ই কমার্স, ঠিক আছে, ফর ই কমার্স। ভেঙে ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, কারণ আপনারা যদি জিনিসগুলো ফ্রেজ করে ভাঙতে পারেন তাহলে আপনারা বিল্ড আপও করতে পারবেন, ঠিক আছে। ওকে, ফর ইকোসিস্টেম, তা আমরা ই কমার্স আমরা এতটুকুর মধ্যে আমরা দিলাম। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে অর্গানাইজড বাই, দেখেন এখানে অর্গানাইজড বাই দ্য ঢাকা চেম্বার, এখানে বলা হচ্ছে কি অর্গানাইজড বাই দ্য ঢাকা চেম্বার্স। আচ্ছা, এখানে এই যে অর্গানাইজড বাইটা আছে আমাদের, অর্গানাইজড বাই দ্য ঢাকা চেম্বার, এখানে হুইচ ওয়াজ অর্গানাইজড, তাহলে হুইচ ওয়াজ অর্গানাইজডটা আমরা হুইচটাকে বাদ দিয়ে ওরা রিডিউস করে এখানে কি ইউজ করলো, তাহলে শুধুমাত্র পাস্ট পার্টিসিপল ফর্ম ওরা ইউজ করেছে। অর্গানাইজড দিয়ে তারা অর্গানাইজড পলিসির কথা বলা হচ্ছে, অর্গানাইজড বাই দ্য ঢাকা চেম্বার অফ কমার্স, বা এটা সংক্ষেপে আমরা ডিসিসিআই বলে ফেললাম। আচ্ছা, তাহলে এট এ ভার্চুয়াল ডিসকাশনস অন বিল্ডিং এ সাস্টেনেবল ইকোসিস্টেম ফর ই-কমার্স, সেম কথাটা আপনি এবার নিজের ভাষা বললেন, আই এগ্রি, আচ্ছা, অথবা আই স্ট্রংলি এগ্রি উইথ দ্য অপিনিয়ন অফ এক্সপার্টস, ঠিক আছে, এট এ ভার্চুয়াল ডিসকাশনস অন বিল্ডিং সাস্টেনেবল ইকোসিস্টেম ফর ই-কমার্স which was organized by the Dhaka Chamber. আমরা এখানে এটা বলতে পারি, আমরা which was দিতে পারি আমরা which was organized by the Dhaka Chamber of Commerce and Industry DCCI, ঠিক আছে। এতটুকু দেওয়ার পর আবার একটা হাইফেন, হাইফেন দিয়ে আবার দ্যাট দিয়ে শুরু করেছে, আবার নতুন একটি ক্লজ, ঠিক আছে, দ্যাট দিয়ে আবার আরেকটি ক্লজ যুক্ত করে দিয়েছে। এবং এই ক্লজটার পুরোটা কি হবে তাহলে, দ্যাট দেয়ার নিডস টু বি এ সাউন্ড অ্যান্ড অর্গানাইজড পলিসি, সেখানে অবশ্যই কি থাকতে হবে, কি প্রয়োজন, দেয়ার নিডস টু বি এ সাউন্ড অ্যান্ড অর্গানাইজড পলিসি, একটি সমন্বিত সুন্দর সাজানো একটি পলিসি বা নীতি প্রয়োজন বা নিয়ম প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই ক্লজটা শেষ করি তাহলে, দ্যাট দেয়ার নিডস টু বি এ needs to be a sound and organized অর্গানাইজড পলিসি। আচ্ছা, এতটুকু দেওয়ার পর এবার আমাদের একটা প্লেস আসবে, মানে মডিফায়ার অফ প্লেস, হ্যাঁ, ইন প্লেস ফর দ্য ই-কমার্স সেক্টর, তাহলে এখানে ই-কমার্স সেক্টরের পরিবর্তে, ঠিক আছে, ইন প্লেস ফর দ্য মানে তার পরিবর্তে, ওকে, অথবা তার ই-কমার্স সেক্টর অফ দ্য কান্ট্রি টু ফলো। বাকি অংশটা দেওয়া আছে, আমি আর লিখছি না, আমরা এখানে থেকেই বুঝাই। তাহলে এখানে বোঝানোর জন্য আমরা ইউজ করছি, দেখেন যে প্রথমে তাহলে উই অর্গানাইজ উইথ দ্য এক্সপার্টস, একটা ক্লজ আমরা পেলাম। এখানে শেষ করার পর আমরা আরো একটা ক্লজ পেলাম, দেয়ার নিডস টু বি এ সাউন্ড এন্ড অর্গানাইজড পলিসি। এরপর বলা হচ্ছে সেটা কি, ইন প্লেস ফর ই-কমার্স সেক্টর অফ দ্য কান্ট্রি টু ফলো,
ট্রু ফলো মানে হচ্ছে কি, আমাদের এখানে একটা ইনফিনিটি যুক্ত হয়েছে, তাহলে ট্রু ফলো মানে হচ্ছে অনুসরণ করার জন্য। ওকে, তাহলে এই পুরো জিনিসটাকে আমরা একসাথে করা হয়েছে এবং একসাথে একটা সেন্টেন্সে রূপান্তর করা হয়েছে। দেখেন এই সেন্টেন্সটা, এই যে দুই থেকে শুরু করে একেবারে ফলো পর্যন্ত, বিশাল একটা সেন্টেন্স, এবং এই ফলো পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। তাহলে একটা সেন্টেন্সে তৈরি করতে গিয়ে সেখানে আমাদেরকে অনেকগুলো ফ্রেজ, অনেকগুলো ক্লজ অ্যাড করা হয়েছে। ঠিক আছে, অনেকগুলো ক্লজ অ্যাড করা হয়েছে, সেই অ্যাড করতে গিয়ে সেই জিনিসটা জটিল হয়ে যাবে। আর তার মধ্যে এখানে একটা বিশাল একটা সংগঠনের নাম, সেটা হচ্ছে ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি, ডিসিসিআই। এটা আমরা সংক্ষেপে ডিসিসিআই বলি। ফুল মিনিংটা লিখলে আপনার বাক্যটা বড় হয়ে যাচ্ছে। এবং সেখানে আরো একটা কাজ আমরা দেখতে পাচ্ছি, এখানে প্যাসিভ ভয়েস করা হয়েছে বা রিডিউস ক্লজ করা হয়েছে। তার মানে আমরা দেখলাম একটা জটিল সেন্টেন্স তৈরি করার জন্য কি কি এলিমেন্টস লাগে। একটা সেন্টেন্স তৈরি করার জন্য আপনাকে অবশ্যই ক্লজের ব্যবহার করতেই হবে, বিভিন্ন প্রকার ক্লজ। ঠিক আছে, বিভিন্ন প্রকার ক্লজের ব্যবহার করতে হবে। দিস ইজ দ্য নাম্বার পয়েন্ট ওয়ান। আচ্ছা, এই ক্লজ গুলোর পরে আমাদেরকে কি ইউজ করতে হচ্ছে, বিভিন্ন ফ্রেজ ইউজ করতে হচ্ছে। আমরা এগুলো নিয়ে কথা বলেছিলাম, ফ্রেজ ক্লজের ব্যবহার নিয়ে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা কিছু কিছু দেখতে প্যাসিভ ভয়েস এর ব্যবহার দেখতে পাচ্ছি। তারপর 4 নম্বরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি রিডিউস ক্লজ। রিডিউস ক্লজের ব্যবহারটাও আসতেছে। হ্যাঁ, 5 নম্বরে আমরা দেখতে পেলাম সেখানে আমাদের পাংচুয়েশন, পাঞ্চুয়েশনের ব্যবহারটাও আসতেছে। হ্যাঁ, অথবা পাঞ্চুয়েশনের ব্যবহারটা তো থাকবেই অবশ্যই সেন্টেন্সের মধ্যে। 6 নম্বরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিছু প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউন রেফারেন্স, প্রোনাউন রেফারেন্স সেখানে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে এই বিষয়গুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে। ক্লজ, ফ্রেজ, প্যাসিভ ভয়েস, রিডিউস ক্লজ, পাঞ্চুয়েশন, প্রোনাউন, সবকিছুকে সুন্দরভাবে সাজানোর পরে তবেই আপনার এই বিষয়টা সুন্দর হবে। আমরা এখানে আবার ডিটারমিনার দেখতে পাচ্ছি অনেকগুলা। আমাদের কি কি এলিমেন্টস আছে আমরা সেগুলোকে আলাদা করে ফেললাম। ডিটারমিনার্স দেখতে পাচ্ছি। তারপর ধরেন আমরা এখানে কিছু কিছু অ্যাব্রিভিয়েশন, অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এগুলো আমাদের বারবার বসে, সুতরাং আমরা এগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, তো চলেন আমরা পরবর্তীতে একটু দেখি আর কি কি আছে। যেমন এখানে বলা হয়েছে দিস ইজ স্পেশালি নেসেসারি। আমি উপরে লিখেছি, দেখুন দিস ইজ স্পেশালি নেসেসারি, এটার অর্থ কি, এটা খুবই গুরুত্বপূর্ণ অথবা বিশেষভাবে এটা প্রয়োজনীয়। এখন কোন জিনিসটা প্রয়োজনীয় বলছে নেসেসারি, হুইচ ইজ, হুইচ ইজ দেওয়ার পরে হুইচ ইজ কিন্তু ওরা দেয় নাই, আমরা বোঝার জন্য আমরা হুইচ ইজ দিয়েছি। এটা রিডিউস হয়ে গেছিল, এটা মূলটা ছিল হুইচ ইজ নাও গিভেন। নাও শব্দটা পুরোটা একটা অ্যাডভার্ব এখানে মাঝখানে বসে গেছে, বাট আমাদের মূল জায়গা হচ্ছে এটাই যে হুইচের পরে আমার ভার্বটা কোনটা, গিভটা হচ্ছে আমার ভার্ব, হুইচ ইজ গিভেন মানে যেটি দেওয়া হয়। কি দেওয়া হয়, দ্য রিসেন্ট রিভিলেশনস অফ ফ্রডিউলেন্ট বিজনেস। ঠিক আছে, রিভিলেশন মানে কি, রিভিলেশন মানে হচ্ছে প্রকাশ। হ্যাঁ, প্রকাশ। ওকে, তাহলে সাম্প্রতিক প্রকাশ। হ্যাঁ, রিসেন্ট রিভিলেশন। আচ্ছা, কিসের ফ্রডিউলেন্ট বিজনেস মানে প্রতারণাপূর্ণ বা প্রতারণামূলক ব্যবসা। প্র্যাকটিসেস মানে তো অভ্যাস আর কি, প্রতারণামূলক ব্যবসা চর্চা। আচ্ছা, বাই কোম্পানিজ সাচ এস ইভ্যালি, ইভ্যালির মতো একটা কোম্পানি যে প্রতারণামূলক বিভিন্ন রকমের প্র্যাকটিস করতেছে তারা। তো এই বিষয়টাকে আমরা যখন ওরা সাজিয়ে লিখছি তখন কি হলো, দিস ইজ স্পেশালি নেসেসারি, এটা সত্যিকারের প্রয়োজনীয় যে বর্তমানে, এবং দেওয়া হচ্ছে গিভেন দ্য রিসেন্ট রিভিলেশনস অফ, যে সাম্প্রতিক যে প্রকাশ দেখতে পাচ্ছি আমরা প্রতারণাপূর্ণ এক ধরনের ব্যবসায়িক চর্চা। যেমন ধরুন একটা কোম্পানি বাই ইভ্যালি, বাই কোম্পানি সাচ এস ইভ্যালি, ইভ্যালি একটা এক্সাম্পল দেওয়া হয়েছে আর কি। কোম্পানি কিন্তু অনেকগুলো কোম্পানির কথাই আছে, তার মধ্যে আমরা সাচেস দিয়ে আমরা একটা উদাহরণ দিয়েছি। আমরা যখন মার্কারের চ্যাপ্টারে পড়েছিলাম যে আমরা সাচেস দিয়ে অনেক এক্সাম্পল দিতে পারি, সাচেস অথবা ফর এক্সাম্পল, ইভ্যালি, হ্যাঁ, লাইক, এরকম অনেকগুলো আমরা এক্সাম্পল স্টার্ট করার জন্য আমরা এই কানেক্টর গুলোকে ব্যবহার করতে হয়। ঠিক আছে, তাহলে এই যে সেন্টেন্সটা বা এই যে বিশাল দুইটা সেন্টেন্স মিলে ছোট্ট একটা প্যারা হয়ে গেল। এই প্যারাটা কিন্তু একজন রাইটার তিনি পত্রিকাতে আমাদের এখানে এডিটোরিয়াল বা সম্পাদকীয় লিখেছেন। আপনি যখন ফোকাস রাইটিং লিখবেন তখন আপনার মধ্যেও এই ধরনের ভেরিয়েশন থাকতে হবে। সেন্টেন্স গুলো কি হতে হবে, বড় হতে হবে এবং সেন্টেন্স গুলো চমৎকার হতে হবে। ঠিক আছে, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, সেটা এই নিউজের বাকি অংশটা আমরা যদি একটু দেখি তাহলে আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের
বিশাল একটা আর্টিকেল। এই আর্টিকেলটা আমরা যেমন ধরেন এখানে অ্যাকর্ডিং থেকে শুরু করে পাবলিক পর্যন্ত এই বিষয়টাকে আমরা অ্যানালাইজ করব। এখানে প্রথমেই বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য ডকুমেন্টস। আচ্ছা, এখানে দেখেন আমাদের অ্যাকর্ডিং টু দ্য ডকুমেন্টস মানে কি? ডকুমেন্টস এর অনুসারে, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে যে ডকুমেন্ট গুলো আছে, কাগজপত্র আছে সেই অনুসারে, ঠিক আছে। এবং এই ডকুমেন্ট গুলো কালেক্ট করা হয়েছে, কালেক্টেড। তাহলে হুইচ ওয়াজ, তাহলে ডকুমেন্ট হুইচ ওয়ার কালেক্টেড বাই বাংলাদেশ ব্যাংক। তাহলে যেটি বাংলাদেশ ব্যাংক দ্বারা কি করা হয়েছে, কালেকশন করা হয়েছে। তাহলে আমরা এই কালেকশনটা এখানে দেখতে পাচ্ছি, কালেক্টেড বাই বাংলাদেশ ব্যাংক। ওকে, কখন? এবার টাইম দিয়ে দিলেন আপনি, ডিউরিং অ্যাপ্রুভ রিপোর্ট ইনটু দ্য কোম্পানি, ঠিক আছে। এবার কমা দিয়ে একটা এটাও একটা ফ্রেজ হয়ে গেল, বা একটা মানে ফ্রেজ মডিফায়ার আছে। এবার আসলে আনটিল মার্চ অফ দিস ইয়ার, এই বিষয়গুলোকে আমরা ভেঙে ভেঙে এখন বোঝার চেষ্টা করব। দেখেন প্রথমে দেখেন এখানে ভেঙে ভেঙে ফ্রেজ আকারে লেখা হয়েছে, একটু আমরা চেষ্টা করি বোঝা। যেমন অ্যাকর্ডিং টু দ্য ডকুমেন্টস, এটা একটা ফ্রেজ দিলাম। কালেক্টেড ফ্রম বাংলাদেশ ব্যাংক, এটা একটা ফ্রেজ দিয়ে দিলাম। ডিউরিং এ প্রব রিপোর্ট ইনটু দ্য কান্ট্রি, ঠিক আছে। আচ্ছা, এটার অর্থটা কি আমাকে একটু কেউ বুঝাই বলেন। মানে আমরা যে এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, অ্যাকর্ডিং টু ডকুমেন্টস কালেক্টেড বাই বাংলাদেশ ব্যাংক ডিউরিং আ প্রব রিপোর্ট ইনটু দ্য কোম্পানি, এই ফ্রেজটার অর্থ কি আমাকে একটু বলেন। হ্যাঁ, কেউ একজন বলেন। বাংলা অনুবাদ করতে হবে, কিন্তু আমাদের ইংলিশ থেকে বাংলা করতে হবে। ইংলিশ থেকে বাংলাটা অনেকটা ইজি, আর ইংলিশ থেকে বাংলা জানলে আপনি বাংলা থেকে ইংলিশে করতে পারবেন। অ্যাকর্ডিং টু ডকুমেন্টস মানে কি? ডকুমেন্টের অনুসারে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক সংগৃহীত, ঠিক আছে, সংগৃহীত। আচ্ছা, এবার ডিউরিং এ প্রব রিপোর্ট, প্রব রিপোর্ট মানে কি? প্রব রিপোর্ট মানে হচ্ছে সূক্ষ্ম তদন্তের মাধ্যমে যে রিপোর্টটা আসা হয়েছে সেটাকে আমরা প্রব রিপোর্ট বলবো। এবং এটা কখন? ইনটু দ্য কোম্পানি, একটা কোম্পানির, ঠিক আছে। তাহলে একটি কোম্পানির সূক্ষ্ম তদন্ত রিপোর্ট সংরক্ষণ সংগৃহীত করার পরে, অথবা বাংলাদেশ ব্যাংক দ্বারা সংগৃহীত হওয়ার পর, তাদের রিপোর্ট অনুসারে, হ্যাঁ, তাদের ডকুমেন্টস অনুসারে, ঠিক আছে। এখানে কমা কমা দিয়ে আমরা আরেকটা পেজ চলে আসছে, আনটিল মার্চ অফ দিস ইয়ার, মানে একেবারে এই বছরের মার্চ নাগাদ বা মার্চ পর্যন্ত। এই রিপোর্টটা না হওয়ার পরে এবার আসলে আমাদের মূল সাবজেক্ট বা মূল সেন্টেন্স চলে আসবে। মূল সেন্টেন্সটা কি? মূল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইভ্যালি ওড। এই ইভ্যালি ওডটা হচ্ছে আমার মূল সেন্টেন্স। দেখেন এখানে ইভ্যালি ওডটা হচ্ছে আমার মূল সেন্টেন্স এবং ভার্ব। ইভ্যালি কোম্পানি কি করেছে? ওড মানে অর্জন করেছে বা ঋণ করেছে, ঠিক আছে। ও মানে কি বলেন? ও মানে কি, কেউ একজন বলেন। ঋণগ্রস্ত স্যার। মানে হচ্ছে ঋণগ্রস্ত হওয়া, ঠিক আছে। ঋণগ্রস্ত। বুঝতে পারিনি। তাহলে ইভ্যালি ওড মানে ইভ্যালি ঋণগ্রস্ত হয়েছিল কাদের কাছে বলেন তো? ইটস কাস্টমার্স এন্ড সাপ্লাইং ভেন্ডার্স। আচ্ছা, তাদের যে কাস্টমার্স আছে এবং তাদের মধ্যে যে যারা সাপ্লায়ার বিক্রেতারা আছে, সবার কাছে তারা ঋণগ্রস্ত হয়েছিল। হ্যাঁ, রাফলি কত টাকা বলেন তো? মানে রাফলি টাকা 213.9 কোটি টাকা এবং 189.9 কোটি টাকা, ঠিক আছে। এটা রেসপেক্টিভলি শব্দের অর্থে বলা হয়েছে, রেসপেক্টিভলি মানে ধারাবাহিক ভাবে, ঠিক আছে, ধারাবাহিক ভাবে এত কোটি টাকার একটা তারা ঋণে জর্জরিত হয়ে গেছে, এই কথাটাই বলা হচ্ছে। এটা একটা রিপোর্টের মাধ্যমে দেখা গেছে, এবং রিপোর্টটা কারা সংরক্ষণ করেছে? বাংলাদেশ ব্যাংক একটা রিপোর্ট করেছে ওই কোম্পানির, এবং সেটা গত বিশেষ করে এবছরের মার্চ নাগাদ একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্ট অনুসারে দেখতে গেল যে তারা ইভ্যালি কি করেছে, তাদের কাস্টমার্স এবং ভেন্ডার্সদের কাছে প্রায় এত কোটি টাকা ঋণগ্রস্ত হয়েছে। ওকে, যাই হোক, এবার আমরা একটা কানেক্টরস ইউজ করলো। হাউএভার দি কমা, দেন কি বলা হয়েছে? ইটস অ্যাসেটস এট দ্য টাইম অ্যামাউন্টেড টু অনলি টাকা 65 crore। ইটস অ্যাসেট বলতে কাকে বোঝাচ্ছে বলেন তো? ইটস অ্যাসেট মানে কি? ইটস, এই যে প্রোনাউন বা পসেসিভ প্রোনাউনটা আছে, এটা কাকে মিন করছে? এটা ইভ্যালিকে মিন করছে, ইভ্যালি কোম্পানি, ঠিক আছে। তাদের যে অ্যাসেটটা রয়েছে মানে তাদের যে সম্পদ, এই সম্পদটা এট এ টাইম কত? অ্যামাউন্টেড টু অনলি টু টাকা মাত্র 64 crore। অর্থাৎ তাদের কাছে কি পরিমাণ অর্থের যে জিনিস যোগান আছে? মাত্র 65 কোটি টাকার জিনিসপত্র আছে, অথচ তারা ঋণগ্রস্ত হচ্ছে 213 কোটি টাকা, ঠিক আছে। তাহলে বাকিগুলো কিভাবে তারা পে করবে? এই বিষয় নিয়ে অনেকেই সন্দেহ সন্দেহ পোষণ করছে।
আচ্ছা, এবার আমরা বাকি অংশটা পড়ি। মিনওয়াইল, মিনওয়াইল মানে ইতিমধ্যে। দেখেন অনেকগুলো খুব সুন্দর সুন্দর করে অনেকগুলো কানেক্টরস আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে আমরা আনটিল দেখতে পাচ্ছি, তারপর হাউএভার দেখতে পাচ্ছি, এখানে মিনওয়াইল দেখতে পাচ্ছি, এখানে আবার রেসপেক্টিভলি দেখতে পাচ্ছি। এগুলোই হচ্ছে মূলত কানেক্টরস। এবং এই কানেক্টরস গুলো মূলত ব্যবহার করা হয় আপনার একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সে একটা সুন্দর ম্যাচিং করার জন্য, ভাবগত একটা মিল বন্ধনের জন্য। আচ্ছা, তারপরে আমরা মিনওয়াইল মানে ইতিমধ্যে। মিনওয়াইল মানে কি? ইতিমধ্যে। তাহলে ইতিমধ্যে কি হয়েছে? কাস্টমার্স would wait months and months to receive their products। এবার কাস্টমাররা, কারণ সাথে সাথে তো ওনারা পেয়ে দেয় না। আপনি যখন একটা জিনিস কি বলা যায় বুকিং দিয়ে রাখবেন, সেটা আপনি 6 মাস পরে 1 বছর পরে পাচ্ছেন। তাহলে কাস্টমাররা কি করছে? তারা ওয়েট করছে মাসকে মাস। মান্থস এন্ড মাস মানে কি? মাসের পর মাস তারা অপেক্ষা করছে টু রিসিভ দেয়ার প্রোডাক্টস, তাদের প্রোডাক্টগুলো গ্রহণ করার জন্য। ওকে, তাহলে আমরা মোটামুটি এই যে প্রোডাক্টস কমা পর্যন্ত আমরা এতটুকুর মধ্যে শেষ করলাম। এখনো সেন্টেন্স কিন্তু কয়টা হলো? মাত্র 2টা মনে হয়। 2টা সেন্টেন্স, সরি, একটা কমপ্লিট হয়েছে আর একটা সেন্টেন্সের বাকি অংশ। আচ্ছা, এরপরে আমরা বাকি অংশ কি বলছি? ইফ দে ডিড ইট, ইফ দে ডিড এট অল, যদি তারা সেটা দিয়েও দেয়, প্রোডাক্টটা তারা যদি মানে দিয়েও দেয়, তাহলে কি বলছে? মেনি হ্যাড টু মেক ডু উইথ রিফান্ডস। তাহলে অনেকেই কি করতে হয়েছিল? মেক ডু উইথ রিফান্ডস, রিফান্ড দিতে হয়েছিল অনেককে। ঠিক আছে, মানে তারা প্রোডাক্ট বুঝে দিতে পারে নাই, তাদের টাকাটা ফেরত দিতে হয়েছিল, এরকম কিছু বোঝাচ্ছে। ওকে, আমরা এখানে তো আমরা ভেঙে ভেঙে দিয়েছি। আমরা যদি একটু উপরের দিকে তাকাই তাহলে সেখানেও আছে। দেখেন এখানে পুরো সেন্টেন্সটা আছে। ইফ দে ডিড অল, যদি তারা সবকিছু করে। তারপর এখানে আমরা ইফ ক্লজ আছে না? ইফ ক্লজটা কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সে আছে। ইফ ডিড, দে ডিড আছে, তাহলে এই জন্য আমাদের এখানে কি বসেছে? উড ওয়েট বসেছে। ঠিক আছে, আমরা জানি যে কন্ডিশনাল সেন্টেন্স গুলোতে ইফ ক্লজ যদি পাস্ট টেন্স হয়, তাহলে আমরা মেইন ক্লজে কি দেবো? উড দেবো এবং ওয়েট দেবো। ইফ ক্লজটা মূলত শুরুতে বসার কথা, বাট এখানে শুরুতে না বসিয়ে শেষে বসিয়েছি। আমরা চাইলে শুরুতে বসাইতে পারতাম। আমরা এভাবে বলতে পারতাম যে ইফ দে ডিড এট অল, ঠিক আছে, তারপরে কাস্টমার্স উইল ওয়েট মান্থস এন্ড মান্থস টু রিসিভ দেয়ার প্রোডাক্টস। হ্যাঁ, এখানে আমরা এভাবে দিতে পারতাম। আচ্ছা, এরপরে আমাদের কি বলা হয়েছে? দেখেন এরপরে আচ্ছা, এরপরে আমাদের বলা হয়েছে মেনি হ্যাড টু মেক, তাহলে অনেককে কি করতে হয়েছিল? তৈরি করতে হয়েছিল ডু উইথ রিফান্ডস রিসিপ্ট। ওকে, এরপর বলা হচ্ছে ইন দা ফর্ম অফ এ ক্রেডিট অন ইবেলিস আনলাইসেন্স ডিজিটাল ওয়ালেট। এই যে তাদের একটা ডিজিটাল ওয়ালেট আছে এবং সেটা হচ্ছে আনলাইসেন্স বলা হচ্ছে, মানে এটা লাইসেন্সধারী নয়। এই ধরনের কি করা হয়েছে? রিসিভ ইন দা ফর্ম অফ এ ক্রেডিট, তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেক টাকা পয়সা নিচ্ছে অন ইবেলিস আনলাইসেন্স ডিজিটাল ওয়ালেট, এই ওয়ালেটের মাধ্যমে। এটা একটু জিনিসটা যুক্ত করছে এবং ইনভার্টেড কমা শুরু হয়েছে। তাহলে ইনভার্টেড কমার মধ্যে নিশ্চয়ই আমাদের এখানে কিছু একটা কথা আসবে। তাহলে ওয়ালেট এন্ড নট অ্যাজ ক্যাশ, তার মানে ক্যাশের মাধ্যমে তারা নিচ্ছে না, তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে নিচ্ছে, এরকম একটা জিনিস। দেন অ্যাকর্ডিং টু ওয়ান রিপোর্ট বাই দিস নিউজ পেপার, এবার সেই নিউজ পেপারে একটা রিপোর্টে দেখতে পেলাম, দেখতে কি পাওয়া গেল? দ্য মানি ইট টুক ফ্রম আনঅ্যাজিউমিং কাস্টমার্স, যে টাকাটা তারা নিয়েছিল এটা কোন থেকে? আনঅ্যাজিউমিং কাস্টমার্স, মানে এমন কিছু কাস্টমার থেকে নিচ্ছে যেগুলো একেবারে আমরা অনুমানও করতে পারি না। আনঅ্যাজিউমিং উল্টাটা বুঝাচ্ছে। মিনওয়াইল আবার বসেছে, মিনওয়াইল আবার বসে বসে was used to refund, তাহলে which was used to fund incredulous discounts on its vendors products। আচ্ছা, এই সেন্টেন্সের মধ্যে আমরা নতুন কিছু শব্দ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইনক্রেডিউলাস। ইনক্রেডিউলাস মানে কি? ইনক্রেডিউলাস শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, আচ্ছা, ক্রেডিউলাস মানে বিশ্বাসযোগ্য আর ইনক্রেডিউলাস মানে হচ্ছে বিশ্বাসহীন। ঠিক আছে, তাহলে আমরা অবিশ্বাসী বা বিশ্বাসহীন বলবো। তাহলে অবিশ্বাস্য ডিসকাউন্ট, ঠিক আছে। ইনক্রেডিবল ডিসকাউন্ট মানে কি? অবিশ্বাস্য রকমের ডিসকাউন্ট দিচ্ছে তারা। আচ্ছা, অন ইস ভেন্ডার্স প্রোডাক্টস মানে তারা ভেন্ডার্স প্রোডাক্টস এর উপর অবিশ্বাস্য ডিসকাউন্ট দিয়েছিল, তার উপর ব্যবহার করছিল। আচ্ছা, ফ্রিকুয়েন্ট অ্যাডভার্টাইজমেন্টস, এই যে একদম ফ্রিকুয়েন্ট বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্টস আমরা দেখতে পাচ্ছি ইন অল ফর্মস অফ মিডিয়া, প্রত্যেক মিডিয়াতে প্রায় অ্যাডভার্টাইজ দেখছি স্পন্সরিং ক্রিকেটিং ইভেন্টস, এবং তারা দেখা গেল কি তারা কি করছিল? ক্রিকেট ইভেন্টস গুলোকেও তারা স্পন্সরিং করছিল। এন্ড মুভিজ রিলিজ, যে মুভিগুলো রিলিজ হচ্ছে সেখানে তারা স্পন্সর করছে। এন্ড পেইং ব্র্যান্ড অ্যাম্বাসেডার্স এন্ড ইনফ্লুয়েন্সার্স, এবং দেখা গেল কি তারা বড় বড় অ্যাম্বাসেডার্স ব্র্যান্ড গুলোকে তারা পে করছে, এবং ইনফ্লুয়েন্সার্স যারা ইনফ্লুয়েন্সার ওই কোম্পানিগুলো কিংবা ওই মানুষগুলো ব্যক্তিত্বগুলো তাদের পেছনে তারা ব্যয় করছে টু ডু দেয়ার।
ফিডিং টু দ্য পাবলিক। আচ্ছা, মানুষকে যাতে প্রোডাক্টটা খাওয়াইতে পারে, বুঝাইতে পারে, সেই জন্য তারা এই অ্যাক্টিভিটিস গুলো করছে। আচ্ছা, তাহলে এই যে আমরা জিনিসটা একটু অ্যানালাইসিস করলাম আর কি, সেখানে আমরা এই জিনিসটা পড়ে আমরা দেখতে পেলাম যে আসলে এখানে এমন কোনো কঠিন ওয়ার্ড ব্যবহার করা হয়নি যেটা আপনারা জানেন না। হ্যাঁ, কিন্তু তারপরেও আমাদের একটা সুন্দর স্মার্ট হ্যান্ডসাম একটা রাইটিং আমরা এখানে পেলাম। তাহলে কারণ, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের এখানে যথেষ্ট রকমের কানেক্টরস ইউজ করা হয়েছে, যথেষ্ট রকমের ক্লজ ফ্রেজ ইউজ করা হয়েছে। হ্যাঁ, কিন্তু ভোকাবুলারি মানে কঠিন ভোকাবুলারি গুলো তেমনটা ইউজ করা হয়নি। এই জন্য বলবো যে আপনারা কঠিন ভোকাবুলারি ব্যবহার না করেও আপনি চাইলে আপনার রাইটিংটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে তার একটা এক্সাম্পল। তো আমরা এই এক্সাম্পল গুলো আমরা বিভিন্ন নিউজ পেপার থেকে নিয়েছি, ডেইলি স্টার থেকে নিয়েছি। আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন, দেখতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন। হ্যাঁ, অ্যানালাইসিস করলে আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এভাবে আমরা অসংখ্য দেখতে পারি, অনলাইন থেকেও যেমন দেখতে পারি, আমরা বিভিন্ন মিডিয়া থেকেও দেখতে পারি। ঠিক আছে। তো আপনাদের এবার আমাকে একটু বলেন তো, আপনাদের কি ধরনের চিন্তাধারা বা কি ধরনের আপনারা প্র্যাকটিস করছেন, কোন প্রসেসে আপনারা এগিয়ে যেতে চান। ঠিক আছে। এই যে আমরা আর্টিকেলটা এখান থেকে নিলাম, আরো আছে, পুরোটাই আমরা বিশাল একটা আর্টিকেল, পুরোটা হয়তো নি নাই। তো আমরা চাইলে এই যে অপিনিয়ন না পড়ে আমরা এই অপিনিয়নে যেতে পারি। অপিনিয়নের মধ্যে অনেক আলোচনা আছে, এখানে অনেকগুলো পেনালাইজিং ভিকটিমস অফ চাইল্ড ম্যারেজ isn't the right way to go, এভাবে আছে দ্য মোরাল vacuum at the heart of modernity, এটা একটা আর্টিকেল। রিমেম্বারিং সুলতানা কামাল খুশি, হ্যাঁ, এরকম অসংখ্য রকমের আছে। বঙ্গবন্ধু নিয়ে একটা আর্টিকেল আছে, যেহেতু আমাদের 15ই আগস্ট ছিল বঙ্গবন্ধু মর্নিং ডে, ন্যাশনাল মর্নিং ডে। বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রি নিডস টু ট্যাকল মিসট্রুথস হেড অন, তাই এখানে এই যে ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ফ্যাক্টরি নিয়ে একটা আলোচনা আছে। বঙ্গবন্ধুর ফরেন পলিসি লিগেসি নিয়ে একটা আলোচনা আছে। আসলে এগুলো পড়লে কি হবে, আপনার এই প্রতিদিন যখন পড়বেন আপনাদের রিডিং হ্যাবিটটা বাড়বে। যেমন বঙ্গবন্ধুর ফরেন পলিসি, আমরা কিরকম ফরেন পলিসি ছিল সেটা নিয়ে আমরা একটা আর্টিকেল দেখতে পারি। যেমন ধরেন অনুবাদ করা শিখতেছে। হ্যাঁ, বাংলাদেশ দিস ইয়ার সেলিব্রেটস, এটা তো জানেন যে বাংলাদেশ এই বছরে তার 50তম অ্যানিভার্সারি, স্বাধীনতার 50তম অ্যানিভার্সারি বাংলাদেশ পালন করেছে। as well as the birth century of our freedom fighter, our father of nation, আমাদের জাতির পিতার বার্থ সেঞ্চুরি সহ মানে শতবার্ষিকী সহ। On August 15, the nation also mourns, আমাদের জাতি কি করেছে, শোক দিবস পালন করে। ঠিক আছে, the brutal assassination of বঙ্গবন্ধু 46 years ago, 46 বছর আগে বঙ্গবন্ধুর যে ব্রুটাল অ্যাসাসিনেশন হয়েছে, মানে যে হত্যা হয়েছে, নরহত্যা বা ফ্যামিলি সহ হত্যা, সেই বিষয়টা পালন করা হয়েছে। আর হিনিয়াস অ্যাক্ট, হিনিয়াস মানে কি? হিনিয়াস মানে হচ্ছে জঘন্যতম এক ধরনের কাজ। হিনিয়াস অ্যাক্ট ডিজাইন টু রেজ অল দ্যাট হি স্টুড ফর, তাহলে এগুলো সম্পূর্ণভাবে ডিজাইন করা হয়েছে এই ধরনের হিনিয়াস অ্যাক্ট, জঘন্যতর রকম কাজ। ইটুড দেয়ারফর, দেখেন এইখানে ইটুডের পর আবার একটা দেয়ারফর কিন্তু দিয়ে দিয়েছে, দুটা কমার মাঝখানে একটা দেয়ারফর দিয়েছে। এটাও একটা কানেক্টরস, আপনারা এই কানেক্টরস গুলো এইভাবে মাঝখানে মাঝখানে অ্যাড করতে পারবেন, বিশেষ করে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের আগে। তাহলে মূল সেন্টেন্সটা কি ছিল? ইট উড বিহেভ ছিল। হ্যাঁ, ইট উড বিহেভ ছিল। ওকে, তাহলে এইভাবে মাঝখানে মাঝখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তারপরে আস অল টু লুক অ্যারাউন্ড আস টুডে এন্ড টেক স্টক অফ দ্য ওয়ার্ল্ড, এন্ড টেক স্টক অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দাঁড়ালো আচ্ছা, উই লিভ ইন দ্য চ্যালেঞ্জেস উই অ্যাজ এ নেশন ফেস, জাতীয় প্রতি। ঠিক আছে। আচ্ছা, তো একইভাবে আমরা এই আর্টিকেলটা দেখতে পারি, যেমন এখানে সাবটাইটেলটা পড়তে পারেন। হ্যাঁ, তারপর আবার সামনে ডিটেলস আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এগুলো দেখলে কি হবে, আপনাদের লেখা একটা যোগ্যতা তৈরি হবে। এখান থেকে পড়তে পড়তে ন্যাচারালি আপনার স্ট্রাকচারটা বিল্ড আপ হয়ে যাবে। তখন সেই স্ট্রাকচারটা আপনি অ্যাপ্লাই করে এগুলোকে ব্যবহার করবেন, দেখবেন আপনার লিখতে গেলে অটোমেটিক এরকম স্ট্রাকচার কিন্তু চলে আসবে। ওকে, তো আমরা এখন ন্যাচারালি দেখি, আমরা আপনাদের কেউ স্ক্রিন শেয়ার দিবেন, স্ক্রিন শেয়ার করে আপনারা কেউ কিছু লিখতে পারেন, তাহলে আমি একটু দেখবো।
আমাদের এখানে প্রীতম ভাই আছেন এবং শুভদেই, প্রিয়ন্তী, আফিয়া, আফরিনা। আপনারা সবাই কি মোবাইলে আছেন নাকি ল্যাপটপ বা কম্পিউটারে কেউ আছেন? স্যার মোবাইল আছে স্যার। স্যার মোবাইলে করতেছি। আচ্ছা আচ্ছা, আমি এখানে তারপরেও একটা খালি জায়গা নিয়েছি, এখানে কিছু জিনিস প্র্যাকটিস করব। বলেন আপনাদের অনুভূতি। বুঝি নাই স্যার। আমরা প্রথমে সাবজেক্ট পড়েছিলাম, তারপর ভার্ব পড়েছিলাম, এরপর আমরা এক্সটেনশন পড়েছিলাম। এক্সটেনশন মানে কি? এক্সটেনশন মানে হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ এটা কমপ্লিমেন্ট বসতে পারে, অথবা মডিফায়ার, অথবা অবজেক্ট। তো মডিফায়ার মানে কি? মডিফায়ার মানে হচ্ছে MPTR, ঠিক আছে? এই চারটা বিষয় নিয়ে হচ্ছে আমাদের মডিফায়ার। তাহলে এম মানে হচ্ছে ম্যানার, টি মানে প্লেস, টি মানে টাইম, আর মানে রিজন। ওকে। আর ও মানে হচ্ছে অবজেক্ট। এটা আবার কয় প্রকার? এটা আবার দুই প্রকার, একটা অবজেক্ট ওয়ান, একটি অবজেক্ট টু। মানে একটা ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক। এটা হচ্ছে পার্সন বা ব্যক্তিবাচক, আর এটা হচ্ছে অবজেক্ট মানে বস্তুবাচক, ঠিক আছে? অবজেক্টিভ। আর কমপ্লিমেন্ট তো জানেন, কমপ্লিমেন্ট হচ্ছে কি হবে? কমপ্লিমেন্ট সবসময় হয় নাউন হবে নতুবা অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে আমাদের এক্সটেনশন মানে বুঝতে হবে সবসময় হয় কমপ্লিমেন্ট নতুবা মডিফাই নতুবা অবজেক্টিভ, অবজেক্ট। এই তিনটা বিষয় নিয়েই হচ্ছে আমাদের এক্সটেনশন। আমরা এগুলো ভার্বের পরে ব্যবহার করে থাকি। আচ্ছা, এখানে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে আমরা অনেক সময় কানেক্টরস বা লিঙ্কার্স ব্যবহার করে থাকি সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। ওকে, এই লিঙ্কার্স গুলো আপনি ইউজ করতে পারেন। আবার অনেক সময় আমরা সেন্টেন্সের শুরুতে লিঙ্কার্স গুলো ব্যবহার করে থাকি, মানে মডিফায়ার গুলো। এই স্ট্রাকচারটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা এটা দেখিয়েছিলাম আগে, এসএবি, O1, D1, D2, M1, M2, PTR। সেটাকে আপনি অ্যাপ্লাই করে আপনি সেন্টেন্স গুলো বিল্ড আপ করতে পারেন। সাপোজ আমি আবার আজকে একটু দেখিয়ে দিচ্ছি, আমরা একটা বড় সেন্টেন্সকে আমরা বিল্ড আপ করব। আচ্ছা, মিস্টার খান। আমরা মিস্টার খান হচ্ছে আমাদের এখানে একজন ব্যক্তি, হু। আচ্ছা, মিস্টার খান, তাহলে আমরা বলতে পারি হু ইজ এ প্রফেসর, প্রফেসর অফ ইংলিশ। ঠিক আছে, আমরা দিলাম মিস্টার খান হু ইজ এ প্রফেসর অফ ইংলিশ। ঠিক আছে, প্রফেসর ইংলিশে দেওয়ার পর পার্টিসিপেটেড ইন এ ফাংশন